আচ্ছা, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে সেটা এখানে ড্র করছি। তো এই জিনিসটা হচ্ছে চ্যাপম্যানের বইতে তোমরা পাবা। এইটা হচ্ছে আমাদের ডিরাইভেশন অফ ইনডিউসড টর্ক, একটা ইন্ডাকশন থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের আমরা হচ্ছে ইনডিউসড টর্ক যেটা জেনারেট হয় সেটার ইকুয়েশন ডিরাইভ করব, এবং সেই ইকুয়েশনটাতে সেটা হলো ফাংশন হবে অফ রেজিস্ট্যান্স, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার গুলোর উপর ডিপেন্ডেন্ট একটা টর্ক ইনডিউসড এর ইকুয়েশন বের করব। এমনি কিন্তু আমরা টর্ক ইনডিউসড এর ইকুয়েশনটা জানি। টর্ক ইনডিউসড এর ইকুয়েশনটা কি ছিল? ইনডিউসড টর্ক আর কি, ইকুয়েশনটা ছিল টর্ক ইনডিউসড, এটা হলো যে পরিমাণ টর্ক জেনারেট হচ্ছে, মেকানিক্যাল পাওয়ার যেটা হচ্ছিল, মেকানিক্যাল পাওয়ার যেটাকে আমরা কনভার্টেড পাওয়ার জেনারেট করতেছিলাম সেটা হলো আউটপুটেও সাপ্লাই দিবে। এই কনভার্টেড পাওয়ারের একটা অংশ যাবে আউটপুটে, আরেকটা অংশ হচ্ছে মেকানিক্যাল যে লসগুলো হচ্ছে সেটাকে সাপ্লাই দিবে, মানে টোটাল মেকানিক্যাল পাওয়ার ডিভাইডেড বাই আমাদের ওমেগা, এই যে রোটরটা যে রোটেট করতেছে সেই মেকানিক্যাল স্পিড 2 পাই এন আর রোটরের রোটেশনাল স্পিড ডিভাইডেড বাই 60। এইটা হচ্ছে আমাদের ওমেগা এম, টাউ ইনডিউসড ইকুয়েশন পাওয়ারের রেসপেক্টে আমরা বের করছিলাম। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ইকুয়েশনের রেসপেক্টে এটা প্রকাশ করব ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দিয়ে কিভাবে টাউ ইনডিউসড ইকুয়েশন বের করা যায়। আচ্ছা, টাউ ইনডিউসড এর যে ইকুয়েশনটা সেটা কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে পি এয়ার গ্যাপ বাই, এটাও ইনডিউস তো পি কনভার্টেড, এখন পি কনভার্টেড ইকুয়াল টু হচ্ছে আবার 1 মাইনাস এস পি এ জি, আর ওমেগা এমটা ছিল 1 মাইনাস এস সিনক্রোনাস অ্যাঙ্গুলার স্পিডের সমান। তো 1 মাইনাস এস কাটা যাবে, উপরে থাকবে হচ্ছে পি এ জি ডিভাইডেড বাই ওমেগা এস, এটা হচ্ছে সিনক্রোনাস অ্যাঙ্গুলার স্পিড। এটা হচ্ছে টাউ ইনডিউসড এর আমাদের ইকুয়েশন ছিল। এটা হলো আমাদের টাউ ইনডিউসড এর ইকুয়েশন, সেটাই এখানে আমরা লিখছি। আবার এই জায়গাটা পিডিএফ ফাইল যেটা দেখালাম তোমাদেরকে, এই টাউ ইনডিউসড হচ্ছে পিএসজি বাই ওমেগা এস, মানে ওমেগা সিনক্রোনাস এয়ার গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার মানে কি, স্টেটর থেকে রোটরে যে পাওয়ারটা যাচ্ছে সেটা এয়ার গ্যাপ দিয়ে পার হচ্ছে। আচ্ছা, এখন আমরা জানি আবার পিএজি মানে কি, পিএজি হচ্ছে 3I2 স্কোয়ার R2 বাই এস। I2টা কি, I2টা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের রোটর ব্রাঞ্চটাতে অংশটাতে যেই কারেন্টটা যাচ্ছে তার নাম হচ্ছে I2, আর 3I2 স্কোয়ার R2 বাই এস, এটা আমরা গতদিন দেখছিলাম পাওয়ারের ইকুয়েশন থেকে, এটা হচ্ছে আমাদের পিএজি। এখন আমরা এখানে কিছু কথা বলা আছে যেটা চ্যাপম্যানের বইতেও পড়া হয়েছে, সেটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের কাজটাকে ইজি করার জন্য, যেটা আমরা নো লোড টেস্টের সময় দেখছি, আমরা কিছু জিনিস ইগনোর করছি, অ্যাপ্রক্সিমেট করছি, এখানেও তাই করব আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। সেটা হচ্ছে আরসি এবং এক্সএম যেটা আছে এরা প্যারালাল ব্রাঞ্চ, যাদের মধ্যে এক্সএমটা ছোট, কারণটা কি, আমাদের কারেন্টটা আইএম ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা সেটা বেশি লাগে, এয়ার গ্যাপের উপস্থিতির জন্য বেশি লাগে, যার কারণে এক্সএমটা ছোট হইতে হয়। এই ব্রাঞ্চের কারেন্ট বেশি হওয়া মানে কি, তার ইম্পিডেন্সটা ছোট হইতে হবে। তাহলে এদের প্যারালাল করলে, আরসি এবং এক্সএম প্যারালাল করলে দেখা যাবে ইকুইভ্যালেন্টটা হচ্ছে ছোটটার সমান হবে, অলমোস্ট ছোটটার সমান। এর জন্য আমরা এক্সএমটাকে ইগনোর করে, সরি আরসিটাকে ইগনোর করে এখানে শুধু এক্সএম বসাইছি। এভাবে করে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে একটু ছোট করে নিয়ে আসছি, অ্যাপ্রক্সিমেশন করছি। আচ্ছা, করার পরে এরপরে আমরা কি করব, এই সার্কিটটাতে আমরা অনেক সময় কি করি, যখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করছিলাম 1-1-1-2 তেও করছিলাম এসি সার্কিটের জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, বা 1-1 এ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তো তখন আমরা যেই কাজটা করতাম সেটা হচ্ছে আমরা লোড অংশটাকে ফেলে দিব, লোড অংশটাকে বাদ দিয়ে লোড যেখানে লাগানোর কথা সেই জায়গায় দুইটা পয়েন্টের অ্যাক্রসে আমরা ভোল্টেজ মাপি, ওপেন সার্কিট ভোল্টেজ মাপি,
আর ওই জায়গাটাতে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট ওই দুই পয়েন্টের অ্যাক্রস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মাপি। এটা হচ্ছে আর থেভনিন, আর ওইখানকার ওপেন সার্কিট ভোল্টেজ নিলে ভি থেভনিন হয়। তাহলে এই সোর্স সার্কিটটাকে পুরোপুরি একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা, রেজিস্ট্যান্স না, এটা যেহেতু এসি সার্কিট মানে এখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকবে, এই জাতীয় জিনিস থাকবে, জেড থেভনিন দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো। সেটার জন্য এই সার্কিটটাতে, এই যে সিম্পলিফাইড একটা অ্যাপ্রক্সিমেটেড সার্কিট বের হলো, এই সার্কিটটাতে আমরা x2 আর R2/s টাকে লোড হিসেবে ধরতেছি। এই অংশটাকে কল্পনা করলাম লোড। তাহলে আমরা এই পয়েন্টটা তাহলে আমরা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার অ্যাক্রসে, এটা হচ্ছে আমাদের এ বি, তো এ আর বি এর অ্যাক্রসে হচ্ছে আমরা ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করব এবং জেড থেভনিন মেজার করব। তো এটা তাহলে ওই অংশটা, লোড অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ভিওসি হচ্ছে ভি থেভনিন। ভি থেভনিন কি হবে, সোজা হিসাব, একেবারে নর্মাল ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি, সাপ্লাই ভোল্টেজ ইনটু ওখানকার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, এটা হচ্ছে আমাদের ভি থেভনিন। আর ভি থেভনিনের ম্যাগনিটিউড, এটা তো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সহ ভি থেভনিন, এটা ম্যাগনিটিউড হবে কি আমাদের, এই যে যেখানে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমরা স্কোয়ার করে দিলাম, রুট করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ভি থেভনিন হবে। আচ্ছা, এই ভি থেভনিনের ইকুয়েশনে একটা অ্যাপ্রক্সিমেশন, যদি আমরা পরবর্তীতে কখনো এরকম হলো তোমাদেরকে কোনো ম্যাথ দেওয়া হলো অথবা ফিউচারে তোমরা কোনো একটা কাজ করতে বসলাম, কোনো ফ্যাক্টরিতে বা কোথাও তোমাদের ক্যালকুলেশনের প্রয়োজন হলো, তখন অ্যাপ্রক্সিমেশন কিছু করা যায়। সেটা কি, আমরা জানি x1 আর 1টা খুব ছোট থাকে, xm-টা অনেক বড় থাকে কম্পারেটিভলি, তো মানে r1 x1 এর তুলনায় xm-টা বড় থাকে, তো x1 প্লাস xm এটার হোল স্কোয়ারটা r1 স্কোয়ারের তুলনায় বড় হবে, যার জন্য এটাকে আমরা সরাসরি x1 প্লাস xm স্কোয়ার লিখতে পারি, সেটাকে রুট করলে জাস্ট x1 প্লাস xm আসবে। তো xm বাই x1 প্লাস xm হবে। আবার আরেকটা অ্যাপ্রক্সিমেশনও করতে হয়, অনেক সময় প্রয়োজনে যদি এরকম দেখা যায় যে আরো ইজিলি আমি ম্যাথটা করতে চাচ্ছি, এত প্যারামিটার আমার কাছে অ্যাভেলেবেল নাই, সার্কিট প্যারামিটার গুলো xm xm গুলো অ্যাভেলেবেল নাই, তখন আমরা কি করতে পারি, এই xm-টাকে আমরা ধরতে পারি xm প্লাস x1-টা অ্যাপ্রক্সিমেটলি xm এর সমান। তাহলে xm xm উপরে উপরে কাটাকাটি যাবে, থাকবে কি, তার মানে ভি থেভনিনটা আসলে অ্যাপ্রক্সিমেটলি ভি পাই এর সমান হয়ে ধরতে পারি। কখনো আমাদের যদি কাজটার ইনফরমেশন এনাফ না থাকে, অ্যাপ্রক্সিমেটলি এই জিনিসটা আমরা ধরে নিতে পারি। আপাতত এটা দরকার নাই, কারণ তোমরা নিজেরাও দেখছো নো লোড টেস্টের সময় আমরা যেটা ভ্যালু পাই সেটা x1 প্লাস xm এর ভ্যালু পাই, সেটাই আমরা বসাই দিতে পারি, পাওয়া যাবে। আচ্ছা, এখন আরথেভনিন কিভাবে বের করবো? আরথেভনিন বের করতে হলে আমাদের যে কাজটা করতে হয়, সোর্সটাকে আমাদের শর্ট সার্কিট করে দিতে হয়। এই সোর্সটাকে আমরা শর্ট সার্কিট করে দিব, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করব। R1 প্লাস jx1 প্যারালাল হচ্ছে xm, যে R1 প্লাস jx1 তার সাথে প্যারালাল হচ্ছে xm, সেটা হচ্ছে আমাদের জেড থেভনিন। জেড থেভনিন আমরা বের করলাম, এখানে যে সিম্পল ক্যালকুলেশন করা হচ্ছে করলাম, করার পর এই বড় একটা ইকুয়েশন আসলো জেড থেভনিন। তো জেড থেভনিন যদি আমরা করি, জেড থেভনিনের দুইটা অংশ আসবে, একটা হলো রেজিস্টিভ অংশ থাকবে, একটা ইন্ডাকটিভ অংশ থাকবে। আর থেভনিন নাম দিচ্ছি এটাকে, আর এটাকে এক্স থেভনিন নাম দিচ্ছি। আর থেভনিন অংশ হচ্ছে R1 xm স্কয়ার বাই এটা, আর এটাকে অ্যাপ্রক্সিমেটলি ওই যে R1 যদি xm এর তুলনায় মাছ মাছ মানে লোয়ার হয়, R1টা বেশ ছোট হয়, তখন অ্যাপ্রক্সিমেটলি আমরা R1টাকে ইগনোর করতে পারি। R1 স্কয়ার, যে এই জায়গায় যে R1 স্কয়ারটা আছে, এই R1 স্কয়ারটাকে আমরা ইগনোর করে বাদ দিয়ে দিতে পারি, তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। অনেক সময় আমরা কি করতে পারি, x1 ও ছোট হবে xm এর তুলনায়, সেখানে এই জায়গাটাতে আমরা সরাসরি জাস্ট xm বসাই দিতে পারি।
আমরা এই জায়গাটাতে সরাসরি এক্সএম বসা দিতে পারি। এক্সএম কাটাকাটি চলে যাবে, থাকবে কি আর1। তো এটার একদম সবচেয়ে ছোট অ্যাপ্রক্সিমেশন, যেমন একটু আগে দেখছিলাম ভিথেভনিনের সবচেয়ে ছোট অ্যাপ্রক্সিমেশন, মানে সবচেয়ে ইজিলি অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি আমরা। অনেক সময় ম্যাথের ইজিয়ার করার জন্য আমরা ধরে নিতে পারি ভিথেভনিন আসলে সাপ্লাই ভোল্টেজের সমান। ম্যাথ বা কোনো কাজে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে কখনো কাজে লাগলে। আর আরেকটা ধরে নিতে পারি আরথেভনিনটা আর1 এর সমান, এটাও আমরা ধরে নিতে পারি। ঠিক একইভাবে এক্স থেভনিনটাও দেখবা অ্যাপ্রক্সিমেট করলে এক্স থেভনিনটা x1 এর সমান হয়ে যায়, ধরতে পারি আর কি। যদি কখনো আমাদের কাছে এনাফ ইনফরমেশন না থাকে তখন আমরা এক্স থেভনিনকে x1 এর সমান ধরে নিব। আচ্ছা, ধরে নেওয়ার পর সার্কিটটা দাঁড়াবে আমাদের এরকম ভিথেভনিন, আরথেভনিন, এক্স থেভনিন। এখন আমি লোডটাকে আবার কানেক্ট করে দিলাম, যেটাকে লোড হিসেবে বাদ দিয়ে দিছিলাম এই সার্কিটের সাথে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে লোড অংশটা এখন আমি অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা I2 পাবো। এটা হলো, এই কাজটা আমরা করলাম কেন? কারণ করলাম হচ্ছে অত বড় সার্কিট সলভ করাটা একটু অনেক বড় বড় ইকুয়েশন আসতো, অনেকগুলো ইম্পিডেন্স না, এখানে কতগুলো ইম্পিডেন্স, এখানে প্যারালাল ব্রাঞ্চ কতগুলো ইম্পিডেন্স, এখানকার ইম্পিডেন্স সব মিলায় যদি আবার I2 ক্যালকুলেট করতে যেতাম তখন আমাদের ইকুয়েশনটা অনেক বড় বড় আসতো। সেটা না করে আমরা ভিথেভনিন, আরথেভনিন, এক্স থেভনিন এভাবে করে ছোট ছোট প্যারামিটারে ভেঙে নিয়ে করলাম ইজি করার জন্য। I2 এখন হবে কি ভিথেভনিন আর সিরিজে সবগুলা যোগ করে দাও, যোগ করে এখন ভাগ করলে পাওয়া যাবে। I2 আমরা পাইছি। I2 এর মানটা কি করব, নিচের এই যে j এর অংশটাকে স্কয়ার রুট করে দিলাম, ম্যাগনিটিউড পাওয়া যাবে। পাওয়ার তাহলে কি হবে, এরপরে আমরা করব পাওয়ার। পাওয়ার কি 3I2 স্কয়ার R2/s, তাই করছি 3I2 স্কয়ার R2/s। এটা হচ্ছে পাওয়ার। সেটাকে যদি সিনক্রোনাস স্পিড দিয়ে ভাগ করে দিই, মানে রোটেশনাল স্পিড দিয়ে বা অ্যাঙ্গুলার স্পিড দিয়ে ভাগ করে দিই, তাহলে এই যে আমরা পেলাম টাউ ইনডিউসড এর ইকুয়েশন। এটা হলো কোনো এক লোডে, যে কোনো লোডের ইনডিউসড ইকুয়েশনের সূত্র হবে এইটা। এখানে হচ্ছে স্লিপ যদি লোড যদি চেঞ্জ হয়, লোড চেঞ্জ মানে লোড যদি বাড়ে, যেমন কোন এক সিচুয়েশন থেকে লোড আমাদের বাড়তেছে, লোড বাড়া মানে কি মেশিনটা কম ঘুরতে পারবে, মানে আস্তে আস্তে ঘুরবে। আস্তে আস্তে ঘুরলে কি হবে, স্লিপ আমাদের আস্তে আস্তে ঘুরলে কি হবে, মেশিন আস্তে আস্তে ঘুরলে স্লিপ আমাদের বড় হবে। স্লিপ যদি বড় হয় আমাদের টর্ক ইনডিউস টর্কের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, আসলে এত সিম্পল ভাবে বলা যায় না, কারণ নিচেও কিন্তু আবার একটা স্লিপের ইকুয়েশন আছে। এই এসটা কিন্তু আবার উপরে, মানে হিসাব করলে এসটা এস স্কয়ার হিসেবে উপরে উঠে যাবে। সো দেখা যাবে টর্ক ইনডিউসড হচ্ছে আবার এস এর সাথে ডিপেন্ড করে বেড়েও যেতে পারে, কারণ এস স্কয়ার আসতেছে আর এখানে এস স্লিপের সাথে সাথে বাড়বে। টর্ক আসলে কোনো একটা সিচুয়েশনে বাড়বে, কোনো একটা সিচুয়েশনে দেখবা তোমরা কমবে। ইকুয়েশনটা আমরা পরে গ্রাফগুলো দেখলে বুঝবা। আচ্ছা, এখন কথা হলো যে টর্ক, এখন এইটা হলো এই টাউ ইনডিউসটাকে আমি বলতেছি যে লোড বাড়ার সাথে সাথে আমার প্রথম দিকে যেটা হয় আসলে, যে আমি প্রথমে কি করব, লোড একবার ফ্রি রানিং একটা মেশিন, মানে কোনো লোড দেই নেই, এই সিচুয়েশনে আমার বেশি টর্ক কিন্তু লাগবে না। দেখবা আসলে তখন হচ্ছে টর্ক যেটা ইনডিউসড হয় তখন হচ্ছে স্লিপটা কি, ফ্রি রানিং মেশিন মানে স্লিপ দুইজনের মধ্যে ডিফারেন্স খুব কম, স্লিপ ছোট, স্লিপ ছোট, এখানকার স্লিপও ছোট। এইটা যখন উপরে উঠে যাবে, মানে যে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে টর্ক ইনডিউসটা তখন ছোট কম হবে, তখন টর্ক কম জেনারেট হবে, কারণ আসলে আমার বেশি পাওয়ার দিতে হবে না, তো লোড তো সেরকম নাই। এরপরে কি করলাম, মেশিনে আস্তে আস্তে আমি লোড বাড়াচ্ছি, সেই অনুযায়ী স্লিপটা হচ্ছে আমাদের লোড বাড়াচ্ছি, স্লিপটা হচ্ছে আমাদের মেশিনটা আস্তে আস্তে চলতেছে, স্লিপটা বাড়তেছে, টর্ক ইনডিউসড এর পরিমাণও বাড়তে থাকবে। ইনিশিয়াল কন্ডিশন নিয়ে আমি ডিসকাস করতেছি। তো টর্ক ইনডিউস বাড়তে থাকবে। এখন বাড়তে বাড়তে কত পর্যন্ত, আসলে যেটা হয় যে এরকম করে টর্ক ইনডিউস বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এরপরে একটা পর্যায়ে গিয়ে ম্যাক্সিমাম টর্ক যতটুকু এই মেশিনের পক্ষে দেওয়া সম্ভব, তুমি লোড বাড়াচ্ছ, সে টর্ক সেই পরিমাণ জেনারেট করবে, কারণ লোড তো সেরকম পাওয়ার খাচ্ছে মানে তার টর্কও সেরকম জেনারেট করতে হবে। টর্ক বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, মেশিনে একটা ক্যাপাসিটি আছে, একটা সময় পরে সে কিন্তু আর পারবে না, তখন মেশিনটা কিন্তু আস্তে আস্তে শাটডাউন, মানে আবার স্লো ডাউন হইতে হইতে এক সময় সে একদম লকড অবস্থায়, মানে বন্ধ অবস্থায় চলে আসবে, শাটডাউন অবস্থায় চলে আসবে। প্রথমে টর্ক বাড়তে থাকবে, আস্তে আস্তে সে শাটডাউন হয়ে লো টর্কে চলে আসবে। আচ্ছা, এখন এই যে সিচুয়েশনটা, প্রথমে টর্ক বাড়লো,
বেড়ে আবার টর্ক কমে গেল, এই ম্যাক্সিমাম মাঝে যে একটা জায়গায় আমার ম্যাক্সিমাম টর্ক পেলাম সেইটার ইকুয়েশন আমার বের করা দরকার। সেটার ইকুয়েশন থেকে আমি টাউ মার্কসের ইকুয়েশন বের করার জন্য এরপরের কাজটা আমরা করব। এখন টাউ ম্যাক্সিমাম এটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসছিল যে ভি থেভেনিন আর থেভেনিন ধরে এক্স থেভেনিন ধরে x2 r2 s। তো এখানে এই সিচুয়েশনটাতে আমরা জানি যে ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হয়, এই সূত্রটা কিন্তু আমরা জানি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এখন ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হয়, যখন আমার দুই পাশের যে সোর্সের ইম্পিডেন্স আর লোডের ইম্পিডেন্স ম্যাচ করে, তখন গিয়ে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তো আমরা তো সেটাই চাই যে টর্ক ম্যাক্সিমাম মানে কি, টর্ক আসলে প্রপোর্শনাল কি পাওয়ার, তো পাওয়ার ম্যাক্সিমাম হওয়া মানে টর্কও ম্যাক্সিমাম হওয়া। তো পাওয়ার কখন ম্যাক্সিমাম হয়, যখন সোর্সের ইম্পিডেন্স আর লোডের ইম্পিডেন্স সমান হয়। তো সোর্সের ইম্পিডেন্সটা কি, সোর্সের ইম্পিডেন্স হচ্ছে আর থেভেনিন এক্স থেভেনিন আর x2, আর লোডের ইম্পিডেন্স কি, লোডটা হচ্ছে r2/s। এটা আমি করলাম যে এই দুইজন যখন সমান হবে, এদের দুইজনের ম্যাগনিটিউড যখন সমান হবে, তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে লোডে, মানে লোড ম্যাক্সিমাম পাওয়ার পাবে, মানে লোডের অ্যাক্রসে যে টর্কটা আসতেছে সেটা ম্যাক্সিমাম হবে। এখন এই অবস্থার ম্যাক্সিমাম, এটা হলো ইকুয়েশন, এখান থেকে আমি বের করলাম যে স্লিপ ম্যাক্স, আসলে ম্যাক্সিমাম স্লিপ কিন্তু না, ম্যাক্সিমাম স্লিপ হচ্ছে 1, স্লিপ 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, 1 হচ্ছে ম্যাক্সিমাম স্লিপ। এখানে হচ্ছে এস ম্যাক্স বলতে বোঝাচ্ছি সেই স্লিপ বা সেই লোড কন্ডিশন যখন আমাদের টর্কটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে। সেটা কোন সময়, কোন লোডের সময় হচ্ছে বা কোন সিচুয়েশনে হচ্ছে, সেই সিচুয়েশনে স্লিপটার নাম দিচ্ছি আমরা এস ম্যাক্স। সেটা হচ্ছে আমাদের এইটা ইকুয়েশনটা আমরা পেলাম। এখন এটা আমি পরে করে দিচ্ছি, বইয়ে আসলে তোমাদের ইয়াতে সরি চ্যাপম্যানের বইতে করে দেওয়া নাই। চ্যাপম্যানের বইতে বলা হয়েছে এই এস ম্যাক্সটা যদি আমরা টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে বসাই, এই এসটাকে, এই স্লিপটাকে, তাহলে টর্ক ম্যাক্সিমাম টর্কটা আমরা পেয়ে যাব। এটা বলেই ওরা করছে। তো তোমাদের বড় ভাইরা বলল যে তাদের মানে গত সেমিস্টারে করাতে গিয়ে ওরা বললো ওরা নাকি মিলাতে পারে নাই, এই ইকুয়েশন নাকি আসে না। তো আমি করে দিচ্ছি এর জন্য তোমাদের সুবিধার জন্য। সেটা হলো দেখো, এখানে হচ্ছে টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে আমার এটা হলো নরমাল ইকুয়েশনটা, এস ম্যাক্স মানে ম্যাক্স কোন স্লিপে গিয়ে আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো, সেই স্লিপটা হচ্ছে এটা। এইটা আমি এখানে বসাইছি, মানে এখানে হলো r2/s মানে হচ্ছে দিস, এই ভ্যালুটা r2/s যত জায়গায় আছে এই জায়গাটাতে আমি এই ভ্যালুটাকে বসাই দিছি। বসায় দেওয়ার পর আমি সিম্পলিফাই করছি। তারপর এখানে দেখো আমি পুরো টার্মটা না লিখে এখানে নিচের টার্মটাকে আবার মানে ভেঙে ভেঙে লিখছি। স্কোয়ারের ইকুয়েশন আছে, স্কোয়ারকে ভাঙছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সূত্র করে ভাঙছি। তারপর আবার টর্কের ইকুয়েশনে এই মানটাকে বসাইছি, এই টার্ম নিচের টার্মটাকে আবার নিয়ে আমি একটু গুছায় লিখছি আর ইজি করে টার্মে লিখছি। লিখার পর আবার সেটাকে টর্ক ম্যাক্সের ইকুয়েশনে বসাইছি, বসায় দেখা গেল উপরে নিচে কাটাকাটি যায় গিয়ে এই ইকুয়েশনটা, সেটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এটা তো টর্ক ম্যাক্সের ইকুয়েশন পেলাম। এটা আমাদের একটা সিচুয়েশন, কখন ম্যাক্সিমাম মানে কোন স্লিপে গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি এবং ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা কি, কত আসলে তাহলে কি হবে, আমি যদি সার্কিট প্যারামিটারগুলো এই যে আর থেভেনিন বি থেভেনিন এই মানগুলা বসাই তাহলে বুঝতে পারবো এই মেশিনটা কতটুকু ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারবে। ম্যাক্সিমাম টর্ক যত জেনারেট করতে পারবে সেটাকে যদি ওমেগা দিয়ে গুণ করি তাহলে বুঝবো এই পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার সে লোডকে সাপ্লাই দিতে পারবে। আচ্ছা, এখানে কিছু অবজারভেশন আছে, সেটা কি, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে থেভেনিন ভোল্টেজ, যেটা থেভেনিন ভোল্টেজের স্কোয়ার বা অ্যাপ্রক্সিমেটলি সাপ্লাই ভোল্টেজের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। ভোল্টেজ যত বাড়াবো টর্ক ম্যাক্সিমাম টর্কের পরিমাণ তত বাড়বে। তার মানে কি, আমি যদি মেশিন একই ধরনের দুইটা মেশিন নেই, একজনকে যদি আমি 200 ভোল্টে চালাই, আরেকজনকে যদি আমি 300 ভোল্টে চালাই, তাহলে 300 ভোল্টটা বেশি পরিমাণ লোড টানতে পারবে, তার ম্যাক্সিমাম টর্ক মানে ম্যাক্সিমাম টর্ক যেটা টানতে পারবে সেটা অনেক 200 ভোল্টে যে চলতেছে তার তুলনায় বেশি হবে। আচ্ছা, টর্ক ম্যাক্সটা রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট না, কারণ এই ইকুয়েশনে দেখো কোথাও কিন্তু রোটর রেজিস্ট্যান্স নাই। তো আমরা যখন ওন রোটর মোটর নিয়ে কাজ করি, ওন রোটর মোটরের ক্ষেত্রে কিন্তু দেখবা যে রেজিস্ট্যান্স আমরা বাড়াই কমাই চেঞ্জ করি আমাদের কিছু সুবিধার জন্য। তো সেই সুবিধাটা টর্ক ম্যাক্সে পাওয়া যাবে না, মানে
একজনের যদি রোটর রেজিস্ট্যান্স 5 ওহম হয়, আরেকজনের রোটর রেজিস্ট্যান্স যদি 10 ওহম হয়, অন্যান্য সবকিছু যদি সেম থাকে, তাহলে মেশিন দুইটাতে আসলে ম্যাক্সিমাম টর্ক দুইজনেরই সেমই আসবে। এই রোটর রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করবে না। স্টেটর, এই যে আরথেভনিনে কিন্তু স্টেটর রেজিস্ট্যান্স আছে, স্টেটর ইন্ডাক্টর x1 x2 এই প্যারামিটারগুলো আছে, আরথেভনিন এক্সথেভনিন এসবে, তো ওগুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, কিন্তু কোন স্লিপে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, কোন স্লিপে গিয়ে ম্যাক্সিমাম হবে সেটা কিন্তু রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। তার মানে 5 ওহম এবং 2 ওহম একজন হয়তো 2% স্লিপে গিয়ে ম্যাক্সিমাম টর্ক দিচ্ছে, আরেকজন হচ্ছে 3% স্লিপে গিয়ে ম্যাক্সিমাম টর্ক দিচ্ছে, এরকম একটা পার্থক্য হবে। কিন্তু ম্যাক্সিমাম টর্ক একজন যদি 5 নিউটন মিটার দেয়, আরেকজনও 5 নিউটন মিটারই দিবে। এগুলো আমরা একটু গ্রাফে যখন দেখবো তখন হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, রোটর রিঅ্যাক্ট্যান্স। রোটর রিঅ্যাক্ট্যান্স যদি আমাদের ডিক্রিজ করে তাহলে টর্ক ম্যাক্সিমাম টর্কের পরিমাণ ইনক্রিজ করবে। এটা এখান থেকে দেখতে পাচ্ছি, রোটর রিঅ্যাক্ট্যান্স যদি কম হয় তাহলে টর্ক ম্যাক্সিমাম টর্কের পরিমাণ বৃদ্ধি পাবে। আরেকটা প্যারামিটার আমাদের আসলে দরকার, সেটা হলো স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ক মানে হচ্ছে যখন মেশিনটা স্টার্ট হয়, স্টার্টিং এ কি হয়, রোটরটা কিন্তু ঘোরা শুরু করে না, জাস্ট ঘোরার আগ মুহূর্তে ম্যাগনেটিক ফিল্ড রোটেটিং শুরু হয়েছে, ওই যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং শুরু হয়েছে, বাট রোটরটা ওকে তখনও ঘুরে উঠতে পারে নাই, মানে মেশিনটা তখনও ঘোরা স্টার্ট করে নাই। এই অবস্থাতে এনএস কত হবে, এনএস এনএস এর মতোই হবে। এনআরটা কিন্তু ঘুরতেছে না, যেহেতু ঘুরে উঠতে পারে, এখন শুরু করে নাই, মেশিনের এনআর হবে হচ্ছে 0। তাহলে স্লিপ এই অবস্থায় হবে 1, স্লিপ 1। এই স্লিপ 1টা আমরা এখানে বসাইছি। স্লিপ 1 যখন বসাইছি তখন যে টর্কটা পাওয়া যাবে, টর্ক ইনডিউসড ইকুয়েশনে আমি বসাইছি s ইকুয়াল টু 1 বসাই এই ইকুয়েশনটা পাইছি। এই ইকুয়েশনটাতে দেখো স্টার্টিং টর্ক কিন্তু R2 এর উপর ডিপেন্ডেন্ট। এখন অনেক সময় দেখবা যে আমি লিফট চালু করব, লিফট এতক্ষণ বন্ধ ছিল, কারেন্ট সাপ্লাই কিছু ছিল না, আমি লিফট অন করলাম, অন করার পর লিফটে 10 জন উঠে বসে আছে। অনেক সময় দেখবা লিফটটা চালুই হচ্ছে না, 10 জন বসে আছে, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি কিন্তু লিফটটা চালু হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন হইতে পারে। কারণ কি, স্টার্টিং এ যে স্টার্ট হইতে মেশিন কিন্তু একটা জড়তার মধ্যে ছিল, সে একটা স্টপ অবস্থায় ছিল, এখন তার স্টার্ট করতে মিনিমাম কিছু পরিমাণ এনার্জি তাকে দিতে হবে, তাকে স্টার্ট করতে মিনিমাম কিছু পরিমাণ এনার্জি দিতে হবে। এখন তুমি যদি এত লোড তার উপর দিয়ে রাখছো যে ওই লোড তো তার টানতে হচ্ছে, নিজে চলার জন্য মিনিমাম একটা এনার্জি দিতে হচ্ছে, তো এই দুইটা মিলায় এনার্জি হয়তো তার পক্ষে দেওয়া সম্ভব হইতেছে না, যার জন্য মেশিনটা স্টার্ট হচ্ছে না। তো আমরা তাহলে চাই এমন মেশিন, তো আমাদের জন্য ভালো কি হয়, আমি 10 জন উঠেই বসবো না, অথবা কিন্তু এই সিচুয়েশন তো হইতেই পারে, কারণ হঠাৎ কারেন্ট চলে গেল, তোমরা 10 জন লিফটে অলরেডি বসেছিলা, চলতেছিল লিফট, হঠাৎ বন্ধ হয়ে গেল, পুরো পাওয়ার সাপ্লাই ডিসকানেক্টেড। এরপরে পাওয়ার সাপ্লাই আসলে যদি লিফটটা না চলে তাহলে কিন্তু হবে না, তাহলে আমরা 10 জন তো নামতেও পারতেছে না, কারণ লিফটটা তো একেবারে বন্ধ অবস্থায় আছে, হয়তো মাঝামাঝি কোনো দুইটা ফ্লোরের মাঝে লিফট আটকায় গেছে। তো এই অবস্থায় কেউ তো বেরো হইতে পারবে না, 10 জন যে মানুষ ভিতরে ঢুকছে তারা তাহলে কি হবে, স্মুথলি লিফটটা মুভ করুক, এটাই আমি চাবো। তো আমি কি করব, তার স্টার্টিং টর্ক এমন জেনারেট করব যে সে স্টার্টিং এ সে মোটামুটি ভালো লোড টানতে পারে, এরকম একটা টর্ক জেনারেট হবে, প্লাস তার নিজের মধ্যে যে জড়তাটা কাটায় ওঠার জন্য যে টর্ক লাগে সেই পরিমাণ টর্কও জেনারেট হবে। এই কাজটা করতে হলে আমি কি করতে পারি, R2 এর মানটাকে আমি বাড়াই দিলাম, ধরলাম আমার মেশিন সেটা করতে পারে না, তখন আমি কি করলাম, রোটর রেজিস্ট্যান্সটাকে আমি বাড়াই দিলাম। রোটর রেজিস্ট্যান্স বাড়াই দিলে স্টার্টিং টর্কটাও আমার বেড়ে গেল। আচ্ছা, এখন এতটুকুই থাকুক আমাদের টর্ক এর ইকুয়েশন।